সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন মাসুমুর রহমান কলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার তো নজর একেবারে 11 দলীয় জোট, এবং আমরা যখন কথা বলছি কিছুক্ষণের মধ্যে হয়তো চূড়ান্তভাবে ঘোষণা করবে এবং সাংবাদিক সম্মেলনে। এর আগে যদিও সাংবাদিক সম্মেলন পিছিয়ে গেছে এবং বেশ তর্কষাকষি হচ্ছে গত কয়েকদিন ধরেই, যার জন্য সবারই নজর এই দিকে। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে 11 দলে জোট যেটা তৈরি হয়েছিল সেটা সম্ভবত কন্টিনিউ করবে, অব্যাহত থাকবে। আসন ভাগাভাগি নিয়ে যখন জোট হয় তখন স্বাভাবিকভাবে কিছু মতানৈক্য, মতের বিরোধ ইত্যাদি থাকে। কারণ এমন অনেক আসন থাকে যেখানে হয়তো শরিক দলগুলোর প্রায় কাছাকাছি প্রতিদ্বন্দ্বী থাকে, সম্ভাবনাময়ী। এর বাইরেও রাজনৈতিক দলগুলো তো তাদের নিজস্ব একটা আদর্শ থাকে, স্বাভাবিকভাবে তারা তাদের দিক সামনে রেখে কিন্তু চিন্তাটা করে, তাদের কর্মকৌশলও ভিন্ন, তাদের কর্মকৌশল হয়তো ভিন্ন হয়। আর এবারের যে দুইটা প্রধান জোট হয়েছে, এই দুইটা জোট এই কারণে হয়নি যে একদম পুরোপুরি একই দলীয় আদর্শ, এমন কিন্তু না। বৃহত্তর কিছু ঐক্যের পয়েন্ট ধরেই এই জোটটা তৈরি হয়েছে। আমরা বিএনপি জোট যেটা আছে, বিএনপির সাথে ধরেন জমিয়তুল উলামা ইসলাম একটা ইসলামিক দল আছে, এর বাইরে বাকিগুলো প্রায় জাতীয়তাবাদী কাছাকাছি ধরনের। অন্যদিকে জামাতের সাথে যে জোটটা, এটা একটু উদার মনে হয় আর কি। যেমন এখানে হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত অধিকাংশ দলে কিন্তু এই জোটের মধ্যে আছে। আর ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন যদিও হেফাজতের অংশ না, কিন্তু তার কাছাকাছি মন মানসিকতার দল। আর জামাত ইসলামী তো আছেই। তো সব দলগুলোর একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা নিয়মতান্ত্রিক বা শাসনতান্ত্রিক বা পার্লামেন্টের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করেন। এবং ইসলামিক যে রাজনীতি, এই রাজনীতিটা তারা মনে করেছে নিয়মতান্ত্রিকভাবে এটা ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এই বিষয়টাতে তাদের মধ্যে ঐকমত্য আছে। এখানে এমন দল নেই যারা মনে করে যে না, গণতন্ত্র অবৈধ। কিছু কিছু ইসলামিস্টরা এটা বলে অবৈধ, অতএব নির্বাচনে যাওয়া যাবে না, এই টাইপের মানসিকতার দলগুলো নেই। তা এখন এই যে একটা বৃহত্তর ঐক্য তৈরি হলো, এর পাশাপাশি ধরেন এনসিপি এর মধ্যে আসছে, এলডিপি আসছে, তারপরে আমার বাংলাদেশ পার্টি আসছে, বা এই ধরনের ডেভেলপমেন্ট পার্টি, এই দলগুলো এক হওয়ার কারণে যে ফর্মুলাটা, ঐক্যটা তৈরি হলো, সেটা হচ্ছে একদিকে ইসলামিক দলগুলোর ভোট এক জায়গায় পড়বে, একটা বাক্স, তার মানে তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী হবে না। দ্বিতীয়ত হচ্ছে কি, জাতীয়তাবাদী আদর্শের উদারনৈতিক গণতান্ত্রিক যারা আছে, তাতে বড় একটা অংশ এই জোটের মধ্যে থাকছে। আরেকটা হচ্ছে এই যে এনসিপি যে দলটা, এই দলটা হচ্ছে 24-এর বিপ্লবের প্রতীকের মতো। মানে এখানে তো মূল লড়াইটা হচ্ছে একটা কি স্থিতিশীলতা, মানে এখন যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা বহাল রাখা। আরেকটা দল হচ্ছে না, রাষ্ট্রকে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে, এভাবে রাষ্ট্র চলতে পারে না এবং গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে এই পরিবর্তন হতে হবে। এইভাবে দুইটা জোট কিন্তু আলাদা হয়ে গেছে। এই অবস্থায় 11 দলের যে ঐক্যটা তৈরি করা হয়েছিল, সে ঐক্য যদি বহাল থাকে তাহলে যেটা দাঁড়াবে, একটা হচ্ছে কি, বৃহত্তর ইসলামিস্ট দলগুলো হচ্ছে এক বাক্স, তাদের কোনো বিভেদ থাকবে না। অন্যদিকে জুলাইপন্থী যে রাজনৈতিক শক্তি, যারা উদার গণতন্ত্রকে মানে এবং যারা মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে তার নিজস্ব সিদ্ধান্ত বাংলাদেশ যাতে নিতে পারে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া, আর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা মনে করে যে অন্য কোনো দেশের ইঙ্গিতে কিছুটা আপোষকামী হবে, সেই ধারার বিরুদ্ধে। তো ফলে এই ঐক্যটা বলতে পারেন যে জুলাইয়ের পরবর্তী যে সংস্কারপন্থী, রাষ্ট্রকে সংস্কার করে একটি গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর ঐক্য, অন্যদিকে ইসলামিক ধ্যান ধারণা অথবা আদর্শবাদী যারা আছে তাদের একটা বৃহত্তর ঐক্য। এই যে ঐক্যের ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি বহাল থাকে তাহলে এই যে গত 5-6 মাস ধরে যে ধারাটা চলে আসছে, এটা কন্টিনিউ করে। আর আসন ভাগাভাগি অথবা এই ধরনের ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে যদি এর মধ্যে ভাঙাভাঙি হয়ে যায়, তাহলে কি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই জোটের মধ্যে একটা দ্বিধা বিভক্তি তৈরি হতে পারে। ইসলামিস্টরা হয়তো দুইটা ভাগ হবে, সমান দুই ভাগ না হলে অন্তত ক্ষুদ্র অথবা বড় দুইটা ভাগ হবে। অন্যদিকে জুলাইপন্থী যারা আছে, মানে জুলাইয়ের বিপ্লব পরিবর্তনকামী যে রাজনৈতিক শক্তি, এই শক্তির মধ্যেও আপনার বৃহত্তর যে ঐক্যটা, সেটা কিন্তু একটা রোডম্যাপই হারায় তৈরি হবে। এই কারণে এই ঐক্যটা যদি কন্টিনিউ করে, আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে যে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা সামনে এগিয়ে যাবে। এই ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন আসন ভাগাভাগির যে বিষয়টা,
যেমন অনেকেই সংবাদপত্রে আমি দিকে সমালোচনা করতেছেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 3% ভোট আছে, তারা কেন এত আসন পাবে। আসলে সব কিছু ভোট দিয়ে হিসাব করা যায় না, একটা রাজনীতিতে নানান ধরনের হিসাব নিকাশ থাকে। এই কারণেই সম্ভবত আমাদের আমির বলছে যে জামাতের যারা বলয় খুবই সাবধান, তারা বলছে যে ফ্রি স্টাইল কথাবার্তা না বলা, মন্তব্য না করা, সমালোচনা না করা, এইসব কথাগুলি বলে। পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যায়। এমন কিছু বাস্তবতা আছে যেটা আসলে সাধারণ কর্মী সমর্থকরা হয়তো দেখতে পান না, কিন্তু যারা নেতৃত্ব দেন তারা ঠিকই দূরদর্শিতার কারণে সেটা, এই কারণে তাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন বা এ ধরনের বলা হয় আর কি। তো আমার ধারণা 8টায় যে কথা আপনি বললেন একটা প্রেস কনফারেন্স এখানে ঘোষণা করবে, এটা মনে হয় জোট রক্ষার ঘোষণাই হতো। না, এটা ওই রকমই বলেছেন মামুনুল হক, উনি কিন্তু ব্রিফিং করে বলেছেন যে এটা শেষ পর্যন্ত ঐক্যই হচ্ছে এবং এইটার ঘোষণাই 8টার সময় দেওয়া হবে। হয়তো এই ধরনের এখন যে মেরুকরণটা আছে, এই মেরুকরণটা হয়তো সামনে অগ্রসর হবে। এর বাইরেও আসলে একাধিক রাজনৈতিক দল জোট যখন হয় কিছু বিষয় তো থাকবেই, এই ছোটখাটো বিরোধ, টানাপোড়েন, এগুলি অ্যাভয়েড করা যায় না, এগুলো নিয়ে সামনে অগ্রসর। সেটি অনেক স্রেফ নির্বাচনী মানে জোট হলে সে অনেকটা একরকম হিসাব, কিন্তু আপনি এতক্ষণ যে বিশ্লেষণ করলেন এর তো অনেক কিছু যোগ বিয়োগের ব্যাপার থাকে। হ্যাঁ, অনেক কিছু এর মধ্যে হিসাব নিকাশ খুবই স্বাভাবিক থাকে। আজকে বিএনপি সরকারের সাথে দেখা করেছে এবং তারা বেশ কিছু এবং প্রবাসী পোস্টাল ব্যালট ভোটার নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে। এছাড়া অন্যান্যতে করেছে, মানে মোটামুটি এটা তো রুটিন মাফিক না, এটা একটু তাৎপর্যপূর্ণই আছে। সেটা হচ্ছে কি, প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমান সাহেব দেখা করছেন, উনি একটা জোটের প্রধান নেতা। তো এই দেখা সাক্ষাতের এমনি বাহ্যত ধরেন তারেক সাহেব দেশে যখন আসলেন তখন ওনার মা অসুস্থ ছিলেন, পরবর্তী পর্যায়ে তো মৃত্যুবরণ করেছেন। তো স্বাভাবিকভাবে ওই সময়টা খুব ইজি কোনো টাইম ছিল না, প্রধান উপদেষ্টা অথবা সরকারের শীর্ষ পর্যায়ে কথাবার্তা বলার মতো পরিবেশ এটা ছিল না। এরপরে জানা যায় দুইজনের সাথে দেখা হয়েছে, ওই পরিবেশটা একেবারে অন্যরকম। ফলে এখন যে দেখা সাক্ষাৎ, এখানে হয়তো রাজনৈতিক কোনো বিষয় আসেও থাকতে পারে। তারপরে আপনি যে কথাটা বলেছেন যে বাইরের যারা ভোটার আছে প্রভাবিত করা বা এরকম কিছু, অথবা দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালট আছে, এইগুলো হয় কি, তখন একাধিক দল একাধিক জোট যখন প্রতিদ্বন্দ্বিতা করে তখন তার প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ এগুলি থাকবেই। এটা খুব বড় কোনো বিষয় না। তবে এখন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি, 2008 সালের যে নির্বাচনটা, এই নির্বাচনে কোনো আসর, কোনো প্রভাব যাতে এবার নির্বাচনে না পড়ে, এই জিনিসটাই আসছে। কেন আসছে? কারণটা হচ্ছে ওই সময় কি হয়েছিল, দৃশ্য তো কিন্তু খুব চমৎকার একটা নির্বাচন, মানুষ লাইন ধরে ভোট দিয়েছে। হ্যাঁ, তারপরে কোনো হানাহানি, অশান্তি, কোনো কিছু, সহিংস কোনো কিছু নেই। কিন্তু রেজাল্টটাতে দেখা যাচ্ছে অস্বাভাবিক একটা রেজাল্ট। যেমন একদল হয়তো 30টা-35টা পাইলো, আরেক দল প্রায় 250-র উপরে আসন পাওয়া। অথচ তারা দুই দলের ভোটের ব্যবধান কিন্তু ওই রকম কোনো ব্যবধান না। তো ফলে এখানে একটা রহস্যজনক কোনো কিছু ঘটছে। এবং যেটা বলা হয়, আসলে আমরা তো একটা গভীর ক্ষমতা বলো একটা শব্দের সাথে পরিচিত, ডিপ স্টেট যেটা বলি, যে কোনো বিহাইন্ড দ্য সিন, যে কোনো নির্বাচন অথবা ক্ষমতার রদবদলের পেছনে কতগুলো প্রভাব বিস্তারের ঘটনা ঘটে। যেটা ধরুন নিরাপত্তা বাহিনীর বিষয় আছে, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, পুলিশের সাবজেক্ট, তারপরে ধরুন বাইরের স্টেক হোল্ডার যারা আছে, যারা কূটনৈতিক অংশীদার আছে, তাদের প্রভাব কাজ করে। সব কিছু মিলিয়ে সব যদি এক ধারায় এসে একটা দিকে নিয়ে যেতে চায়, তখন বাইরে সব শুনশান শান্তিপূর্ণভাবে দেখবো আমরা রেজাল্টটা হয়তো অন্যরকম হয়ে গেছে। এইরকম কিছু হয় কি না, এই আশঙ্কাটা অনেকের মধ্যে আছে। আসলে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর যদি ঘটাইতে হয়, নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক পরিবর্তন, তাহলে এই ধরনের কাজগুলো হবে না। যেমন 2008 সালে তখনও কিন্তু অনেকে বিস্মিত হলেন এই রেজাল্ট কী করে হয়, কিন্তু এখন স্পষ্ট কীভাবে ওই সময় কারসাজি করা হয়েছে। আজকে বিভিন্ন ধরনের লেখালেখিতে এবং অতীতের বিভিন্ন ডকুমেন্টগুলোতে কিন্তু এই কারসাজির বিষয়গুলো পাওয়া যাচ্ছে। তা এখন যদি এমন একটা আবহ তৈরি করা হয় যে আবহাওয়ার কারণে দেখা যাবে যে সামরিক বেসামরিক আমলা অথবা অন্য কোনো কিছু এটা একদিকে চলে গেছে, ফলে মানুষ যে ভোট দিবে সে ভোটটা হয়তো কাউন্ট হচ্ছে না, যদি এটা হয়, ভোটের উপরে যদি ফলাফল নির্ধারিত না হয়, এটা একটা উদ্বেগের বিষয়। এই উদ্বেগটা তো বিভিন্ন পক্ষ থেকে আসছে। তো এখন তার কাউন্টার একটা বক্তব্য, যেটা আপনি বললেন যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কারসাজির ইস্যু, তো এই বক্তব্যগুলো থাকা ভালো দুই পক্ষের মধ্যে। তাহলে হবে খুব নজরদারিটা খুব শার্প থাকবে, সজাগ থাকবে।
ইচ্ছা করলেই কোনো কর্মকর্তা, রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার অথবা প্রিসাইডিং পোলিং অফিসার কারসাজি করতে পারবে না। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখি। সেটাই। শেষ পর্যন্ত আমার মনে হয় গণভোট নিয়ে অনেকটা মানে বিপরীতমুখী অবস্থানটা কমে আসছে। মানে প্রায় সব দলই বলতেছে যে গণভোটে হা ভোটের দিকেই একটু নজর বেশি আর কি। গণভোটের বিরোধী শক্তি যদি বলেন তাহলে বলতে হবে যে আওয়ামী লীগ এবং তার মিত্র যেসব রাজনৈতিক দল ছিল তারা গণভোট চায় না, কারণ তারা পরিবর্তনই চায় না। জুলাইয়ের পরিবর্তনটাকে তারা মনে করে তাদের জন্য একটা বিধ্বংসী পরিবর্তন। তারা যে এক ধরনের ফেসিবাদ একনায়কতন্ত্র করেছিল সেটা বিপরীত দিকে চলে গেছে। এর বাইরে যে শক্তি, সকল শক্তি তো মূলত এই জুলাইয়ের পরিবর্তনটার পক্ষের শক্তি। আপনি বিএনপি জোট বলেন অথবা জামাত জোট, দুই পক্ষ কিন্তু এই পরিবর্তনকে স্বাগত জানায়। তবে হ্যাঁ, বাইরের যে স্টেক হোল্ডার আছে, যেটা কূটনৈতিক অংশীদার আছে, তাদের মধ্যে কোনো কোনো অংশ তো চায় আওয়ামী লীগের পুনর্বাসন, তাদেরকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। তো স্বাভাবিকভাবেই যারা এটা চায় তারা চাইবে হচ্ছে এই নির্বাচনটা ঠিক স্মুথলি না হোক, এমন একটা নির্বাচন হোক যে নির্বাচনের মধ্যে ভাগ বিভাজন এমনভাবে হবে যাতে করে আবার দ্রুত একটা অস্থিরতা তৈরি হয়। আর সংস্কারগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এই জুলাইয়ের যে পরিবর্তনটা, এই পরিবর্তনের ধারাটা লম্বা একটা সময়ের জন্য বাংলাদেশ ওই ট্র্যাকেই চলতে হবে। এখন যারা এই ট্র্যাকে বাংলাদেশ চলুক চায় না, যারা মনে করে যে বাংলাদেশের সিদ্ধান্ত তারাই নিয়ন্ত্রণ করবে, সেটা পররাষ্ট্র সিদ্ধান্ত হোক, অর্থনৈতিক সিদ্ধান্ত হোক, ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত হোক, তারা তো কোনোভাবে এটা চাইবে না। তাদের একটা প্রভাব কাজ করে থাকতে পারে। তবে আমার ধারণা বিএনপি বলেন, জামাত বলেন, সব দলেই শেষ পর্যন্ত কিন্তু এই গণভোটের পক্ষে থাকবে। সেটি আমারও সেটি আশা। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।